68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। বসুন আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। ফিরে যা না, ফিরে যেয়ে বলুন, ফিরে যেয়ে বলুন। কুণাল বাবু আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড করে দিন। শুনে বলুন না যে সাসপেন্ড করে দিন। শুনে বলুন। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। যেভাবে মাননীয় সদস্য আপনি একটু বসুন। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়। এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। স্যার, আজকে একটা অভূতপূর্ব ঘটনা দীর্ঘদিনের সদস্য হিসাবে আমরা লক্ষ্য করলাম। নিশ্চিতভাবে আমি একজন সদস্য হিসাবে এবং আমরা সকলেই এই ধরনের ঘটনা ঘটুক এটা আমরা চাই না এবং চাইনি। তাই আমি আশা করব এই অধিবেশন অর্থাৎ শনিবার পর্যন্ত এই অধিবেশন পর্যন্ত ওকে সাসপেন্ড করা হোক। যে আপনি বিখ্যাত করেন না উনাকে, আজকের দিনের জন্যই করুন। ও বিখ্যাত করার দরকার নেই, কালকে আবার আসুক, আবার অসভ্যতামি করলে আবার একই জিনিস হবে। ও বিখ্যাত করেন না। হাউস সামনে আমি বলছি, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী
নতুন একটা প্রস্তাব করলেন, আপনারা যদি সেই প্রস্তাবকে সমর্থন করেন তাহলে হ্যাঁ বলুন, আর যদি এই প্রস্তাবকে না সমর্থন করেন তাহলে না বলুন। প্রস্তাবটি হা জ্ঞাপকদের পক্ষে গিয়েছে, প্রস্তাবটি হা জ্ঞাপকদের পক্ষে গিয়েছে, তাই প্রস্তাবটি গৃহীত হলো। প্রস্তাবটি গৃহীত হলো, শুধু আজকের জন্য উনাকে বিলম্বিত করা হলো, অর্থাৎ সাসপেন্ড করা হলো। কালকে এসে এই রকম করলে ফের করা হবে, ফের সাসপেন্ড করা হবে। এ তো ভালো বলবো, বিরোধী দলনেতা হিসেবে যখন ছিলেন শুভেন্দু অধিকারী, তাকে তো কথায় কথায় সাসপেন্ড করে দেওয়া হতো, কথায় কথায়। মুখ্যমন্ত্রী ভাষণ দিতে আসবেন, সাসপেন্ড, এই হয়েছে সাসপেন্ড। মুখ্যমন্ত্রী তাও তো, তবে একটা কথা বললেন, বেশি বিখ্যাত করে লাভ নেই। শুভেন্দু অধিকারীকে করা হতো কারণ উনি বিরোধী দলনেতা ছিলেন, করা হতো, তো কুণালকে অত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, মানে দুটোই নজিরবিহীন বলবো। একটা হচ্ছে যে একজন যে কেউ বক্তব্য রাখছেন, উনি হঠাৎ করে তার মুখের সামনে এসে হাজির হয়ে গেলেন, এসে বলছেন আমার নামটা কেন বাদ দিয়েছে, আমার নামটা কেন বাদ দিয়েছেন। মানে এই যে বক্তব্য রাখা হয় না, সেখানে নাম, যিনি মুখ্য সচেতক থাকেন কোনো দলের, তিনি নাম ঠিক করেন কে কী বক্তব্য রাখবেন। তো ওনার বক্তব্য, যেহেতু দলটা তো একই টিএমসি, এখন দ্বন্দ্ব আছে, তো এখন নাম রাখা না রাখা নিয়ে হতে পারে গণ্ডগোল একটা। তো যাই হোক, সেটা বলার তো আলাদা একটা জায়গা থাকতে পারে। তো উনি ভাষণ দিচ্ছেন, ওনার মুখের সামনে এসে হুজ্জতি করছেন। তো স্পিকার তো ওরকম এটাকে তো অ্যালাউ করতে পারেন না, যে একেবারে কেউ একজন বক্তব্য রাখছেন সেখানে এসে হুজ্জতি করবেন। তো ওনাকে বের করে দেওয়ার নির্দেশ দেন। তো ব্যাস, মার্শাল দিয়ে উনি আবার বের হবেন না এরকম ভাব দেখাচ্ছিলেন। মার্শাল দিয়ে শেষ পর্যন্ত দেখলাম একেবারে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো, বের করে দেওয়া হলো। কোনারের লজ্জা লাগা উচিত। বেঞ্চ ধরে আঁকড়ে থাকছেন, যাব না, চ্যাংদোলা করে শুয়ে পড়ছেন, আবার চ্যাংদোলা করে তুলে নিয়ে ওই আবার এখানে শুয়েই পড়লেন মনে হচ্ছে। কিন্তু না, অর্ডার যখন হয়েছে বাইরে বের করতেই হবে, তো বাইরে বের করে দেওয়া হয়। তো তারপরে মুখ্যমন্ত্রী তো ওখানে ছিলেনই, উনি তো নিন্দা করেন যে এরকম অসভ্যতা আমি দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, বিভিন্ন সময় কেটেছে আমাদের এখানে, আরও অনেকেই এখানে আছেন সিনিয়র, যারাও অনেকবার এসছেন বিধানসভাতে, কিন্তু এইরকম অসভ্যতা আমি দেখিনি যে কেউ একজন বক্তব্য রাখছেন তার মুখের সামনে গিয়ে ওই রকম হুজ্জতি করছেন, দেখিনি। খুবই নিন্দাজনক। তো নিন্দা জানানোর পরে তাপস রায় তিনি সাসপেন্ড করার জন্য প্রস্তাব রাখেন এবং সেটা ধ্বনি ভোটে পাসও হয়। তো মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে এত বিখ্যাত করে লাভ নেই, আজকের দিনের জন্য করুন, কালকে হলে কালকে, তো সেজন্য একদিনের জন্যই সাসপেন্ডের ব্যাপারটা হলো। তবে হ্যাঁ, কুণাল ঘোষের যদি মিনিমাম লজ্জা থাকে বা শিক্ষা থাকে, এখান থেকে যদি শেখেন যে এরকম করা যায় না, এটা কালীঘাট না রে ভাই, এটা কালীঘাটের টালির চালা না, যা খুশি করবো, হুজ্জতি করবো, আবার কেউ আবার আদর করে ডাকবেন, কুণাল এসো, ওই রকম না। এটা কালীঘাটের টালির চালাতে শুনেছি হয়, ক্ষোভ প্রকাশ করেন, আবার গায়ে মাথায় হাত বোলানো হয়। এখানে কে কার ওইসব সহ্য করবেন? উনি ভেবেছিলেন, বা এটাও ভেবেছিলেন যে দিদির বিধানসভা, যা খুশি করতে পারে, ওইসব চলে না। উনি ওইসব করে খানিকটা হিরো হতে গেছিলেন হয়তো, যে এইসব করবো, হুজ্জতি দেখাবো। তো ব্যাস, একেবারে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে তুলে ফেলা হয়েছে। এটা হিরো হওয়া হলো না, কিন্তু এটা সবাই বলছেন মিডিয়াতে, চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হয়েছে, কুণাল ঘোষকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের 2কে আজকের দিনে সাসপেন্ডেড, 2কে। একজন করলেন, তিনি লোকসভাতে সাসপেন্ড হয়েছেন জানেন, পুরো সেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে কল্যাণকে। ওখানেও অসভ্যতামি, মহিলাদের সঙ্গে অসভ্যতামি করছিলেন, তাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর এখানে কুণাল ঘোষও সাসপেন্ডেড হলেন। কালীঘাট টিএমসির 2কে সাসপেন্ডেড। ওকে দর্শক, বলবেন, আমি আরেকটা ব্যাখ্যা দিয়ে শেষ করব। এই যে নাম লেখা, এই যে কে বলবেন বক্তব্য রাখার যে তালিকা তৈরি করা, সেটা নিয়ে আলিফা আহমেদ তিনি প্রশ্ন রাখছিলেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, যে আমরা তৈরি হয়ে আসছি কিন্তু আমাদেরকে বলতে দেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরিষ্কার জবাব দিয়েছেন, কি বলেছেন দেখুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকে অ্যাসেম্বলিতে উপস্থিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের প্রতি আমি আমার পূর্ণ শ্রদ্ধা জানিয়ে একটি সমস্যার কথা তুলে ধরছি। বিধানসভাতে বাজেট নিয়ে আলোচনা চলছে।
হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। আমরা যে রাজনৈতিক দল থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের তরফ থেকে বক্তব্য রাখার জন্য যাদের নাম পাঠানো হচ্ছে সেই নামটা কেটে অন্য কোনো সদস্যের নাম জুড়ে দেওয়া হচ্ছে। এতে সমস্যা এটাই, আমি এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, বিধানসভা পবিত্র হাউস এবং আমরা যারা সদস্য প্রত্যেকেরই আমাদের কর্তব্য মানুষের যে বক্তব্য সেগুলো তুলে ধরা, এবং বাজেট নিয়ে বলার আগে আমার মনে হয় ন্যূনতম একটি সময় সকলেরই প্রাপ্য। তো আগে থেকে যারা বক্তব্য রাখবেন তাদেরকে যাতে জানানো হয় সেই ব্যাপারে আমি অনুরোধ জানাবো। আপনাদের এখানে অর্ধেক সময় আমি 5 বছর এলওপি ছিলাম, হাফ টাইম দেওয়া হয় আপনাকে এলওপি কে। এলওপি এখানে আপনাদের অনেকগুলো দল আছে, মানে কালীঘাট পন্থী আছে, আবার অনেক পন্থী আছে, তারপরে আপনার আইএসএফ এর একজন আছেন, কংগ্রেসের 2 জন আছেন এবং সিপিআইএম এর একজন আছেন। আমরা চাই যে সকলের মধ্যে ভাগাভাগি করে টাইমটা দিন, কিন্তু নিয়ম হচ্ছে অপোজিশনের যিনি চিফ হুইপ তিনি কমিউনিকেট করবেন বিধানসভার মানে রুলিং পার্টির চিফ হুইপের অফিসে, সেইখান থেকে তালিকা তৈরি হয়। আর আপনাদের যে নিজেদের ঝগড়া এটা মিটানোর জন্য তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবে না। আপনারা নিজেদের ঝগড়া মিটান এবং হাউসটা সুস্থভাবে চালাতে সহযোগিতা করুন। বড় বড় আওয়াজ দিয়েছে কাজ একদম পাত্তা দেবেন না, বলেছে নোটবুকে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখতে হবে, 31-এ হিসাব দেবে। কোথায় থাকে আমি দেখবো, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক হয়। তো দর্শক, দুটো বিষয় নিশ্চয়ই বুঝলেন। একটা হচ্ছে আলিফা আহমেদ যেটা বলার চেষ্টা করছিলেন যে ওই যে যেটা কুণাল ঘোষ যেটা বলতে গেছিলেন, আমার নামটা কেন বাদ দিতে হয়েছে। আর বাদ কে দিয়েছেন? আপনার টিএমসির মুখ্য সচেতক কে? আকরুজ্জামান। তো তিনি কাকে রাখবেন কাকে করবেন সেটা তার ব্যাপার। আর আপনাদের মধ্যে গণ্ডগোল, তাতে আমরা কী করে ঢুকবো? দেখুন দর্শক, এই সবের মধ্যে একটা সুন্দর যাই বলি একটা পলিটিক্স তো চলছে বিধানসভাতে। সেটা যদি বলেন বিজেপি এটা করেছে, পলিটিক্সে তো যে কোনো দল তো পলিটিক্স করবে। এই যে পুরো বিধানসভাকে একেবারে নিয়ন্ত্রণে রাখা মুখ্যমন্ত্রীর যদি একটা চাল বলেন, চাল তো যে কেউ পলিটিক্যালি করবেনই না। সবসময় শাসক চাইবে যে বিধানসভা সব ঠিকঠাক থাক, বেশি সমস্যা না হোক, যাতে করে কাজটা ঠিকমতো করতে পারি। যদি এটা চাল বলেন কৌশল বলেন, তাহলে সেদিক দিয়ে বিজেপি বাজিমাত করে দিয়েছে, সেটাও মানতে হবে। কিন্তু সেটা তার মুখ্যমন্ত্রী বলবেন না আমরা এই করেছি সেই করেছি। তো এখন উনি ওটা বলছেন আপনাদের মধ্যে গণ্ডগোল, সেটা আপনারা ঠিক করুন। কে আপনাদের দলের কে কী, সবটাই তো টিএমসি, আপনারা ঠিক করুন, এর দায়িত্ব আমরা কী করে নেব, এটা উনি বললেন এক। আর দ্বিতীয়ত, কালকে যে কথাগুলো বলেছেন না ওই অভিষেক তারামণ্ডলের সামনে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী কানে বাজছে। উনি বলেছেন না নোট রাখুন, লিখে রাখুন, ক্ষমতা এলে দেখে নেবো 31-এর পরে নাকি একটা বলেছেন না। নোট কিন্তু মুখ্যমন্ত্রী নিয়ে নিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী নোট নিয়ে নিয়েছেন, উনি এই কথাটা বলেছেন। ফলে উনিও মনে মনে যেন কত একটা সংকল্প নিয়ে নিয়েছেন, আমরাও দেখব কালীঘাট টিএমসির কত দম। ফলে আলিফা আহমেদ কালীঘাট টিএমসির, উনি এইসব বলতে গেছেন, এগুলোকে কেন আমল দেবেন? উনি পরিষ্কার দেখলাম বলছেন এসবকে পাত্তা দেবেন না। আসলে জেদ ওই বেশি পাকা মতো আরও খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন ভাইপো, জেদ যেন আরও বেড়ে গেছে মুখ্যমন্ত্রীর। ফলে উনি যেন কোথাও একটা সংকল্প নিয়ে নিয়েছেন, ওনারও এখন 1 পয়েন্ট এজেন্ডা হয়ে গেছে, কালীঘাট টিএমসিকে ফিনিশ করে ছাড়বো। আমাকে টার্গেট তো, আমারও টার্গেট ওরা। তো ফলে আলিফা আহমেদ ওইভাবে বলার চেষ্টা করলেও নিয়ম অনুযায়ী বুঝিয়ে দেন যে আমরা কি করব, আপনারা নিজেরা ঠিক করুন, আমাদের কিছু নেই। আমার দৃষ্টি আকর্ষণ করে কী হবে? সপ্তাহে টিএমসি, আপনিও টিএমসি, ওরাও টিএমসি, সবাই টিএমসিতে এসছেন। টিএমসি যাদের বিরোধী দলনেতা হয়েছেন, মুখ্য সচেতক হয়েছেন, তিনি তার মতো করে চলছেন, আপনারা নিজেরা বুঝে নিন। তো আমার দৃষ্টি আকর্ষণ করে কী হবে?
ফলে কোনো পাত্তা উনিও দেননি। দর্শক বলবেন কুণালকে চাংদোলা করে যেভাবে তুলে নিয়ে চলে যাওয়া হলো, আর যা সব দেখলেন শুনলেন, আপনাদের কি মত, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।